হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা যশ। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর যে বাংলা বইটা রয়েছে সেই বাংলা বইয়েরই 14 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই বাংলা বইয়ের 14 নম্বর যে চ্যাপ্টার তার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার বর্ষায়। অর্থাৎ অ্যাডভেঞ্চার মানে কি, রোমহর্ষক কিছু জিনিস, মানে আমি কিছু অভিজ্ঞতা তৈরি করছি কোথাও গিয়ে, বেড়াতে গিয়ে, সেটা পাহাড়, সমুদ্র, নদী, যে কোনো জায়গায়, জঙ্গল, যেরকমই হোক। তো লেখক এখানে বর্ষার অ্যাডভেঞ্চারের কথা বলেছে, অর্থাৎ বর্ষায় তার একটা আলাদা রকম নতুন অভিজ্ঞতা হয়েছে। তো লেখক সেই কথাটাই এই গল্পের মাধ্যমে তোমাদের এই ক্লাস 4-এর বইয়েতে তুলে ধরেছেন। তো এই অ্যাডভেঞ্চার বর্ষার যে এই গল্পটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মনীন্দ্র গুপ্ত। তো মূল পাঠ্যতে যাওয়ার আগে আমরা এই মনীন্দ্র গুপ্ত সম্পর্কে খুব সংক্ষেপে 2-4 কথা জেনে নেব। মনীন্দ্র গুপ্ত যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালে এবং বইয়েতে তার মৃত্যুসাল প্রকাশিত নেই, অতএব তার মৃত্যু বা হয়েছে কিনা বা মৃত্যু নিয়ে আমরা কোনো কথা বলবো না। শুধুমাত্র আমরা জেনে রাখবো যে মনীন্দ্র গুপ্তর জন্মসাল হচ্ছে 1930 সাল। তিনি ছিলেন বাংলা কবিতা ও গদ্য রচনায় একটি উল্লেখযোগ্য নাম। অর্থাৎ এই মনীন্দ্র গুপ্ত যিনি বাংলা যে সাহিত্য, মানে বাংলা কবিতা, গদ্য, এই যে রচনাটা, এই যে সাহিত্যটা তৈরি হয়েছিল তার মধ্যে একটা উল্লেখযোগ্য নাম, মানে এক নামে মনীন্দ্র গুপ্তকে কিন্তু বাংলা সাহিত্যে সবাই চেনে। গদ্য পদ্য মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 30। অর্থাৎ তিনি তার লেখক জীবন যেটা, সেই জীবনের মধ্যে গদ্য এবং পদ্য মিলিয়ে তিনি যা রচনা করেছেন সেই সমস্ত গ্রন্থের সংখ্যা প্রায় 30। দীর্ঘকাল পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করেছেন। অর্থাৎ মনীন্দ্র গুপ্ত যে পত্রিকাটা সম্পাদনা করেছেন তার নাম হচ্ছে কি, পরমা। সেটা তিনি দীর্ঘকাল ধরে এই ক্ষুদ্র যে পত্রিকা সেটা তিনি প্রকাশিত করেছেন বা সম্পাদনা করেছেন। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অক্ষয় মালবেরি, চাঁদের ও পিঠে ইত্যাদি। 2011 সালে তিনি সাহিত্য অকাডেমি পুরস্কারে সম্মানিত হন। তাহলে মনীন্দ্র গুপ্ত প্রথমত তিনি সাহিত্য অকাডেমি পুরস্কার পেয়েছিলেন, সেটা কত সালে? 2011 সালে। তো এতক্ষণ আমরা লেখক মনীন্দ্র গুপ্ত সম্পর্কে 2-4 কথা তোমাদের বলে দিলাম। এবার আমাদের যে আজকের গল্প, মানে যেটা পাঠ্য গল্পটা, সেটা হচ্ছে কি বলেছিলাম, অ্যাডভেঞ্চার বর্ষায়। অর্থাৎ এই গল্পটা যিনি বলছেন তিনি হচ্ছেন আমাদের গল্পের যিনি লেখক তিনি, অর্থাৎ আমরা তাকে কথক হিসেবে এখানে চিনব, মানে যেহেতু তিনি আমাদের গল্পটা বলে শোনাচ্ছেন। তো এই মনীন্দ্র গুপ্ত যিনি এই গল্পটাকে বলেছেন আমাদের সবার সামনে, তিনি এবং তার পরিবার সম্বন্ধে এই গল্পটা পারিবারিক হলেও এটার মধ্যে যেন একটা অ্যাডভেঞ্চার লুকিয়েছিল। তো সেই রকমই কথক গ্রীষ্মের ছুটিতে তার বাড়িতে বেড়াতে এসছে। তিনি হয়তো বাইরে কোথাও থাকতেন বা বাইরে কোনো পড়াশোনা করতেন, তো গ্রীষ্মের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে এসেছেন। তো এই খবরটা পেয়ে তার পিসিমার, ছোট পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলে মেয়ে তার সাথে কিন্তু দেখা করতে এসেছিল। অর্থাৎ লেখকের যে ছোট পিসিমা এবং সেজ পিসিমা, পিসি রয়েছে, তার যে 4 ছেলে মেয়ে তারা এই কথকের সাথে তার বাড়িতে দেখা করতে এসেছিল এবং কিছুদিন তারা খুব মজা করে আনন্দ করে কাটালো। কিন্তু তারপর যখন এইসব আনন্দ মজা করা হলো, কিছুদিন পর তাদের মনে হলো যে শুধুই একটা বাড়িতে সবাই মিলে আনন্দ করে মজাটা ঠিক হলো না, আমাদের আরও 2 বাড়ি, অর্থাৎ ছোট পিসিমার বাড়ি এবং সেজ পিসিমার বাড়ি গিয়ে মজাটাকে করতে হবে। তো যেমন ভাবা তেমনই কাজ। কথকরা 4 ভাই এবং 1 বোন। এই 1 বোন হচ্ছে সেজ পিসিমার মেয়ে। তো এই সেজ পিসিমার মেয়ে যাকে গল্পের মধ্যে টম বয় বলা হয়েছে। টম বয় অর্থাৎ কি, যে খুব দুরন্ত প্রকৃতির এবং বিপজ্জনক খেলাকে যে খুব ভালোবেসে খেলে নেয় বা সমস্ত রকম বিপদে সে ঝুঁকি নিতে পারে, এই রকম সাহসী মেয়েকে বলা হয় টম বয় প্রকৃতির মেয়ে। তো এই টম বয় প্রকৃতির মেয়েকে সেজ পিসিমার মেয়ে যে গল্পের মধ্যে রয়েছে উল্লেখিত, তো কথক এই টম বয় প্রকৃতির সেজ পিসিমার মেয়ে এবং তার যে আরও 3 ভাই, অর্থাৎ 4 ভাই এবং 1 বোন, এই সবাই মিলে প্রথমে তারা শুরু করলো ছোট পিসিমার বাড়ি যাওয়া। তো যখন তারা যেদিন বেরোবে সেই দিন তারা ফ্যানসা ভাত বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে। ফ্যানসা ভাত অর্থাৎ কি, ফ্যানে ভাত, মানে ভাতের মধ্যে ফ্যানটা দিয়ে সেই ভাতটা খাওয়া। তো
তো ফেনে ভাত খেয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছে ছোট পিসিমা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো কি সেই উদ্দেশ্যে গন্তব্যে তারা যখন পৌঁছায়, কিছু দূর যাওয়ার পর তারা অশ্বিনী কুমার দত্তের যে গ্রাম বাটাজোর গ্রাম, সেই বাটাজোর গ্রাম তারা পিছনে ফেলে রেখে পরন্ত বিকেলে তারা ছোট পিসিমার বাড়িতে এসে পৌঁছায়। ছোট পিসিমার বাড়ি ছিল, ছোট পিসিমা ছিলেন বিধবা, তো তিনি বাড়িতে একাই থাকতেন এবং তার সমস্ত সম্পত্তি তিনি সামলাতেন, তার সাথে সাথে তিনি তার ছেলেদেরও মানুষ করেছেন। তিনি দিনের বেলাতে খুব খলবল করে কাজ করতেন। কথক তার গল্পে ছোট পিসিমার বর্ণনা এভাবেই দিয়েছেন, খলবল অর্থাৎ খুব চটপট করে। তিনি দিনের বেলায় যেমন চটপট করে কাজ করে ফেলতেন, রাতের বেলায় তেমন লণ্ঠন জেগে তার বাচ্চাদের এবং তার বাড়িকে তিনি আগলে রাখতেন জেগে। তো ছোট পিসিমার বাড়িতেও 3-4 দিন এরকম আনন্দ করে কাটানোর পর তাদের এবার ঠিক হলো গন্তব্যস্থল সেজ পিসিমার বাড়ি। সেজ পিসিমার বাড়ি ছিল চন্দ্রাহার। তো চন্দ্রাহারের দিকে তারা যখন যাত্রা শুরু করে, কিছুটা দূর যাওয়ার পরই দেখা যায় যে কি আকাশে ঘন মেঘ জমে আসছে, যেন নীল মেঘের মধ্যে পাখি বাসা বুনছে, মেঘগুলোকে দেখে মনে হচ্ছে। তো তার সাথে সাথে বজ্র বিদ্যুতের ঘনঘটা এবং জোরে বৃষ্টি। তো তাদের কাছে এই যে 5 ভাই বোন তারা যে যাত্রা শুরু করেছিল, তাদের কাছে একটাই তাপ্পি মারা ছাতা ছিল। তো কোনো রকমে সেই ছাতা মাথায় দিয়ে তারা যাত্রা শুরু করে এবং যখন সেজ পিসিমার বাড়ির কাছাকাছি এসে তারা পৌঁছায়, দেখে মাঠগুলো সব টুপু জলে হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুকুর। তো মাঠ আর পুকুর একসাথে হয়ে যাওয়াতে পুকুরের যে জ্যান্ত কই মাছ তারা সব সার বেঁধে মাঠের আল দিয়ে যাচ্ছে। তখন এই ভাই বোনরা কী করলো, সেই কই মাছগুলোকে যেতে দেখে তারা টপাটপ 1.5-2 যে মন সেইগুলোকে তারা কিছুটা তাদের ফাটা ছাতার মধ্যে ভরে নিল এবং যথারীতি তারা সেজ পিসিমার বাড়িতে পৌঁছালো। তাহলে 1.5-2 কই মাছ নিয়ে তারা সেজ পিসিমার বাড়িতে আসার পর সেখানেও তাদের খুব আনন্দে 2 দিন 3 দিন কাটতে লাগলো। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পর 3 দিনের দিনও সেই বৃষ্টি যেন ছাড়লো না, যেন দেখে মনে হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে আকাশ ভেঙে পড়েছে, এত বৃষ্টি। তো যথারীতি এবার কথকের বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে, আর ভালো লাগছে না। তো সেই সময় তার যে সেজ পিসিমার ছোট ছেলে, সে তখন কথককে বুদ্ধি দেয় যে এই পুর হিসেবে, মানে যেসব জায়গার নাম পুর, সেই রকম পুর কয়েকটা কাগজে 100-র ওপর কাগজে লিখে পড়ালে বৃষ্টি থেমে যায়। তো কথক তার কথা, ভাইয়ের কথা শুনে সেরকম ফতেপুর, শিবপুর, সিকরিপুর এইরকম বহু পুর লিখে তার সেই কাগজগুলোকে তিনি পড়ালেন, কিন্তু তাতেও যেন বৃষ্টি ছাড়তে চাইলো না। তো তখন সে কী করলো, তার ভাইকে মানে সেজ পিসিমাই বৃষ্টির মধ্যে যেন কথককে বাড়িও যেতে দেবেন না, এরকম একটা পরিস্থিতি। তো সেই সময় কথক কী করলেন, তার ছোট ভাইকে চুপি চুপি বলে সেই বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়লেন নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যখনই তিনি বেরোলেন, তিনি বুঝতে পারলেন যে গোটা বাংলাদেশ জুড়ে যেন অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে, পৃথিবী যেন অনাবৃত হয়ে গেছে বৃষ্টির চোটে। তো বৃষ্টি যেন সেই অনাবৃত পৃথিবীর মধ্যে আরও জোরে চলে আসছে এবং তার সাথে সাথে চলছে তুমুল ঝড়। তো লেখক যেহেতু বা কথক যেহেতু রোগা ছিলেন, সেই ঝড়ের মধ্যে তাকে বেশি বেগ পেতে হয়নি, সেই ঝড় যেন তাকে আরও জোরে নিয়ে চলেছে, মানে তার শরীরে যেন ঝড়টাকে, তার শরীরটাকেই বয়ে নিয়ে যাচ্ছে, তাকে যেন আর কষ্ট করে হাঁটতে হচ্ছে না। তো এইভাবে বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে তিনি চলে গেছেন চাঁদশির যে লোহার পুল, সেই চাঁদশির লোহার পুল পর্যন্ত তিনি পৌঁছে গেছেন, অর্থাৎ তার বাড়ির কাছাকাছি। তো তার যখনই বৃষ্টিটা, এই যে আষাঢ়ান্ত যে বৃষ্টি, অর্থাৎ আষাঢ়ের শেষের যে বৃষ্টির যে বেলাটা, সেটা তখন আস্তে আস্তে খানিকটা কমে এসেছে, যেন মনে হচ্ছে চারিদিক লাল হয়ে গেছে। মানে রোদ চলে যাওয়া, এবার দিনের বেলাটা চলে যাওয়ার পর রাতের আসার যে সময়টা, অর্থাৎ সন্ধ্যের যে সময়টা, সেই যেন চারিদিক লাল হয়ে গেছে। তো সেই সময় যে শীতে কাঁপতে কাঁপতে, মানে যেহেতু সারাদিন তিনি বৃষ্টিতে ভিজেছেন, তাই শীতে তার কাঁপুনি ধরে গেছে হাওয়ার চোটে। তো ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে সে যখন তার বাড়িতে এসে পৌঁছায়, তখন বড় মা এবং ছোটো মা দেখে, কথককে দেখে চমকে ওঠে বা অবাক হয়ে যায় যে এই বৃষ্টিতেও সে ভিজে ভিজে কী করে বাড়ি এলো। তো যথারীতি সেই সময় তার ছোটো মা তার গা হাত পা মুছে দিয়ে, তার জামা প্যান্ট খুলে, নতুন জামা প্যান্ট পরিয়ে তাকে পুরো কাঁথার মধ্যে ঢুকিয়ে দেয় তার শরীর গরম করার জন্য। তো
তো এইটাই হচ্ছে লেখকের অ্যাডভেঞ্চার, অর্থাৎ সেজ পিসিমার বাড়ি থেকে তার নিজের বাড়ি আসার যে বর্ষার যে সময়টা, বৃষ্টির যে সময়টা, সেইটার মধ্যে ভিজে ভিজে কিভাবে তিনি বৃষ্টি অভিজ্ঞতাটাকে তিনি লাভ করেছেন, তিনি এই গল্পটার মধ্যে তিনি বলে দিয়েছেন। তো এই গল্পটা তোমরা কিন্তু আরও ডিটেলসে পড়বে। এই গল্পের মধ্যে আমি একটা নাম উল্লেখ করেছিলাম, যেটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। আমরা এই অশ্বিনী কুমার দত্ত কে সেটা একটু খুব সংক্ষেপে তোমাদের বলে দিই। অশ্বিনী কুমার দত্ত, যিনি জন্মেছিলেন 1865 সালে এবং মারা যান 1923 সালে, তিনি ছিলেন বরিশাল জেলার বাটাজোর গ্রাম, অর্থাৎ কথকের যে ছোট পিসিমার বাড়ি যাওয়ার যে রাস্তা তার কিছু দূর আগেই হচ্ছে বাটাজোর গ্রাম, এরকম গল্পে কথক নিজেই উল্লেখ করেছেন। তো এই অশ্বিনী কুমার দত্ত হচ্ছে বরিশাল জেলার বাটাজোর গ্রামের মানুষ। পেশায় তিনি শিক্ষক ছিলেন, দৃঢ়চেতা, বহু ভাষাবিদ এবং সুপণ্ডিত। শুধু যে শিক্ষক ছিলেন তা না, তিনি তার মনের দিক থেকে ছিলেন দৃঢ়চেতা এবং বহু ভাষাবিদ। তিনি বিভিন্ন রকম ভাষায় পারদর্শী এবং সুপণ্ডিতও ছিলেন। তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত, অর্থাৎ বরিশাল, ঢাকার বরিশাল যে জেলা, সেই বরিশাল জেলার তিনি গান্ধী নামে খ্যাত ছিলেন। ভক্তিযোগ, কর্মযোগ ইত্যাদি বইয়ে তার জ্ঞানের স্বাক্ষর রয়েছে। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে অশ্বিনী কুমার দত্তের দুটি বইয়ের নাম লেখো, তখন তোমরা কিন্তু লিখতে পারবে কি ভক্তিযোগ আর কর্মযোগ। এছাড়াও তিনি সমাজসেবা ও দেশ সেবামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এইটা হচ্ছে অশ্বিনী কুমার দত্তের খুব সংক্ষেপে পরিচয়। তোমরা এটাও ভালো করে পড়বে, যেহেতু প্রশ্নগুলো সংক্ষেপেও আসে, তো এইরকম বহু জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই যে গল্পটা আমি আজকে তোমাদেরকে সংক্ষেপে বলে দিলাম, সেখান থেকে কিছু প্রশ্ন দেখো লিখে রেখেছি, যার উত্তরগুলো আমি তোমাদের বলে দেবো। প্রথম প্রশ্নটা কি রয়েছে, এই গল্পের কথক কি সূত্রে বাড়ি এসেছিলেন? কথক অর্থাৎ গল্পের যিনি লেখক তাকেই আমরা এখানে কথক হিসেবে পরিচয় দেবো। তো কথক এখানে গল্পের যিনি কথক তিনি কি সূত্রে বাড়ি এসেছিলেন? তিনি তার গ্রীষ্মকালের ছুটি পড়ার উপলক্ষে তিনি তার বাড়িতে এসেছিলেন। টমবয় শব্দের অর্থ কী? টমবয় শব্দটা আমরা গল্পে পেয়েছি, যেটা কথকের সেজ পিসিমার মেয়ের সাথে তুলনা করা হয়েছে। টমবয় অর্থাৎ যে খুব দুরন্ত প্রকৃতির এবং খুব সাহসী, সমস্ত রকম বিপদের মধ্যে যে মেয়ে আগে এগিয়ে যায়, এখানে মেয়েকে টমবয় বলা হয় মূলত। তো যে মেয়ে আগে এগিয়ে যায়, যে গাছে উঠতে পারে কোমর বেঁধে, আবার কোনো লড়াইয়ের মধ্যে সে এগিয়েও যেতে পারে, সেই রকম মেয়েকে কিন্তু বলা হয় টমবয়, অর্থাৎ যে খুব সাহসী প্রকৃতির এবং দুরন্ত প্রকৃতির মেয়ে। ফ্যানসা ভাত কি? ফ্যানসা ভাত কি? ফ্যানসা ভাত হচ্ছে ফ্যানে ভাত, মানে ফ্যান দিয়ে মাখা ভাতকে বলা হয় ফ্যানসা ভাত, যেটা আমরা গল্পের মধ্যে উল্লেখ পেয়েছি যে কথকরা 4 ভাই এবং এক বোন মিলে এই ফ্যানসা ভাত খেয়ে তার পিসিমার বাড়িতে, ছোট পিসিমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর কি বলছে, লেখকরা কয় ভাই বোন ছিলেন? তারা সবাই একসাথে কি করবেন ভেবেছিলেন? লেখকরা কয় ভাই বোন ছিলেন? লেখকরা ছিলেন 4 ভাই ও 1 বোন, অর্থাৎ 5 জন। সেজ পিসিমা এবং ছোট পিসিমার ছেলে মেয়ে মিলিয়ে এবং লেখককে মিলিয়ে তারা ছিলেন মোট 5 ভাই বোন। তারা এসেছিল, কথক যেহেতু গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছিলেন বেড়াতে, তার সাথে দেখা করার জন্য তার ভাই বোনেরাও এসেছিল। তারা সব 2-1 বছরের ছোট বড়, মানে সব সমজুটি। তো সে আনন্দ করবার জন্য তারা যখন এসেছিলেন মামার বাড়িতে ভাইয়ের সাথে দেখা করতে, তাদের আনন্দটা যেন মামার বাড়িতেই সীমাবদ্ধ থাকুক এরকম মনে হলো না। তাদের মনে হলো কি যে এই আনন্দটা আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সূত্রে তারা কি করলো, সিদ্ধান্ত নিল তারা 5 ভাই বোন মিলে তার ছোট পিসিমার বাড়ি এবং সেজ পিসিমার বাড়িতেও তারা এই আনন্দ একভাবে বয়ে নিয়ে যাবে এবং সেই মতো তারা আনন্দও করবে। এবং সেই কথা মতো তারা সেজ পিসিমার বাড়ি এবং ছোট পিসিমার বাড়িতে বেড়াতেও গিয়েছিলেন। এরপর কি বলছে, বাড়ি ফিরে কথক কি করেছিল? সেজ পিসিমার বাড়ি থেকে বেরানোর সময়, মানে সেজ পিসিমার বাড়ি যাওয়ার দিন থেকেই যেন গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছিল, অর্থাৎ বর্ষাকাল নেমে গেছিল। তো সেই থেকেই তারা 5 ভাই বোন ভিজছে, কিন্তু যেহেতু যে যার বাড়িতে পৌঁছে যাওয়ার বড়, লেখকের যেন তার বাড়ির জন্য মন আরও বেশি ছটফট করছিল। তো সেই রকম সময় কি করেছিল কথক, বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি তার বাড়িতে এসে পৌঁছেছিলেন। এবং যখনই বাড়িতে পৌঁছেছেন, তার বড় মা এবং ছোটো মা যেন অবাক হয়ে গিয়েছিল তাকে দেখে, যে এই বৃষ্টিতেও সে
কিভাবে পৌঁছালো বাড়িতে। তো তখন তার মায়েরা তার জামা কাপড় খুলে, ভিজে জামা কাপড় খুলে গা হাত পা মুছিয়ে পুরো কাঁথায়, যে পুর অর্থাৎ মোটা কাঁথার মধ্যে তাকে জড়িয়ে দিয়েছিল যাতে তার না ঠান্ডা লাগে। এবং কত কি, তাহলে উত্তরটা আমরা লিখব যে বাড়ি ফিরে কত পুরো কাঁথার মধ্যে নিজেকে সিঁধিয়ে নিয়েছিলেন শরীর গরম করার জন্য। তো আজকে এই প্রশ্নের উত্তরগুলো এখানেই। যদি কিছু আরও প্রশ্ন তোমাদের জানার থাকে, উত্তর বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এই অ্যাডভেঞ্চার গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু দেখে নিও।